এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মানবিক ডাক্তার জনাব ডাক্তার মাহমুদ মিতা এমপি সদস্য সচিব জাতীয় নাগরিক এনসিপি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের প্রোগ্রামগুলোতে আসেন। আমাদের এই অল্প সময়ের দল, তারপরে এত বেশি সাপোর্ট আপনাদের, এটা আসলে আমাদের জন্য অনেক বেশি সৌভাগ্যের। এবং আমার সামনে যে বোনরা আছে, আমি এই বোনদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই। এবং আমি দেখছি একজন নারী সাংবাদিকও আছে। তো এরা আসলে এদেরকে দেখলে আমার এক ধরনের গর্ব লাগে যে না, আমার পাশে আমার সহযোদ্ধা বোনরা আছে। এবং এটা খুবই গর্বের এবং ভালো লাগা যে 24-এ আমরা সবাই মেয়েরা সামনে সারিতে ছিলাম। এখন মেয়েরা রাজনীতি সচেতন হয়ে উঠেছে এবং মেয়েরা রাজনীতিতে এসছে। খুব বেশি কথা বলবো না, দুইটা লাইন বলে যায়। যখন আমরা গণভোট নিয়ে যখন কথা হচ্ছিল, তখন বিএনপি থেকে অন্যান্য অনেক জায়গা থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশের মানুষ গণভোট বুঝবে না। কিন্তু এই বাংলাদেশের আজকে 70-80 বছরের বৃদ্ধ থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর ছাত্ররা পর্যন্ত জানে যে গণভোট কি, তাই না? আপনারা কয়টা ভোট দিয়েছিলেন? 2টা ভোট দিয়েছিলেন। আর এই বাংলাদেশে এখন সব বাচ্চারাও জানে, বয়স্করাও জানে যে বিএনপি এই গণভোটের সাথে প্রতারণা করেছে। এই বাংলাদেশের বাচ্চারাও জানে যে তারেক রহমানের মা, আমাদের দেশ নেত্রী, আপসীর নেত্রী খালেদা জিয়া চেয়েছিলেন যে বাংলাদেশের জনগণের সরকার আসলে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কিন্তু তারেক রহমান তার মায়ের কথাও রাখে নাই। তো জনগণকে আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আপনারা যে দলই করেন না কেন, এনসিপির সাথে থাকুন নাই থাকুন, দেশের প্রশ্নে আপনারা সংবিধান সংস্কার, গণভোট এগুলোর সাথে আপোষ করবেন না। ঠিক আছে? সবাইকে আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আসসালামু আলাইকুম। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজকে আমরা দক্ষিণবঙ্গের অন্যতম এক গুরুত্বপূর্ণ জেলা চুয়াডাঙ্গা জেলার সদরে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি এবং আপনারা আমাদের কথা শোনার জন্য এই তীব্র রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে আছেন। এজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2 বছর আগে এই জুলাই মাসে বাংলাদেশে এক নজিরবিহীন ইতিহাস ঘটে গিয়েছিল। কি সেই ইতিহাস? বাংলাদেশে অতীতে বিভিন্ন সময়ে সামরিক স্বৈরাচার ছিল কিংবা দুর্নীতিবাজ সরকার ক্ষমতায় এসেছিল, কিন্তু এরকম 15 বছরের মাফিয়া ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে অতীতে কখনো আসে নাই। এবং সেই সরকার যারা তিনটা নির্বাচনে বাংলাদেশের জনগণকে ভোটাধিকার বঞ্চিত করেছিল, 2014 সালে, 2018 সালে এবং 2024 সালে দামি নির্বাচনের মধ্য দিয়ে যারা এই দেশে একটা একদলীয় শাসন কায়েম করেছিল, তাদের পরিণতি হচ্ছে যে দেশের আশকারায়, যে দেশের প্রশ্রয়ে, যে দেশের সেন্টারে তারা এই কাজগুলো করেছে, এই অপরাধগুলো করেছে, খুন করেছে, ক্রসফায়ার করেছে, অর্থ লুটপাট করেছে, তাদের সেই হেডকোয়ার্টার দিল্লিতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এখন এই ইতিহাসের আমরা গর্বিত অংশীদার, আপনারা সবাই এই ইতিহাসের গর্বিত অংশীদার। এখন ওই দিল্লির কোন এক অন্ধকার গুহায় থেকে শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে গায়েবী হুঙ্কার দিচ্ছে, গায়েবী হুঙ্কার দিয়ে যাচ্ছে শেখ হাসিনা যে তারা নাকি জুলাইকে ঝুলিয়ে দেবে। আমরা শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, কোন গায়েবী হুঙ্কারে আমাদের টলাতে পারবেন না, কোন গায়েবী হুঙ্কারে কোনো লাভ হবে না। এর কারণ হচ্ছে আমরা যখন আপনি ছিলেন, আপনার পেটোয়া বাহিনী, দলীয় বাহিনী
আপনার সন্তান যখন বাংলাদেশে ছিল তখনও আমরা ছিলাম, এখন আপনি নাই, এখনো আমরা আছি। আমরা বাংলাদেশ ছেড়ে পালায় যাই নাই, আপনি পালিয়ে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ পালিয়ে গেছে, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না বলে সবার আগে আপনি পালিয়ে গেছেন। এখন যতই বলেন আপনি আসবেন, আপনি আসলে আসতে পারবেন না। যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে আসেন এবং আপনার জন্য বাংলাদেশের ফাঁসির দড়ি অপেক্ষা করছে। আপনি বাংলাদেশে আসা মাত্রই মানবতা বিরোধী অপরাধের দায়ে 1400 মানুষকে হত্যা করার দায়ে, 134 শিশুকে হত্যা করার দায়ে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। আপনি এই ফাঁকা হুঙ্কার, গায়েবী হুঙ্কার আমাদেরকে দয়া করে দেবেন না। এই গণ অভ্যুত্থানের পরে গত 2 বছর অনেক চড়াই উতরাই পার হয়েছে, জুলাই সনদ হয়েছে, গণভোট হয়েছে, সংস্কার নিয়ে অনেক কথা হয়েছে এবং একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে একটা দল ক্ষমতায় এসেছে, যারা গত 17 বছর বালুর ট্রাক সরাতে পারে নাই, সেই দল ক্ষমতায় এসেছে। আজকে তারা আমাদেরকে বলছে চুয়াডাঙ্গার মাটিতে আমরা নাকি বিএনপির বিরুদ্ধে কিছু বলতে পারবো না। কেন ভাই? বিএনপি আপনারা আগাম করবেন আর আমরা কিছু বলতে পারবো না, সেই বাংলাদেশ এখন আর নাই। সুতরাং আপনাদের প্রত্যেকটা আগাম বাংলাদেশের জনগণ কথা বলবে। আপনারা মাটি খেয়ে ফেলবেন, বালু খেয়ে ফেলবেন, গাছ খেয়ে ফেলবেন, সমস্ত নেতাদের খাই খাই অভ্যাস পেয়ে যাবে আর আমরা চুপচাপ মেনে নেব। এটা সেই আওয়ামী জাহেলিয়াতে আমরা আর নাই। জনগণের ভোটে ক্ষমতায় এসেছেন, খাই খাই স্বভাব বাদ দিতে হবে এবং আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই। কান খুলে শুনে রাখেন, আমরা আপনাদের নেতা জনাব তারেক রহমানের সাথে রাজনীতি করি, তার চোখে চোখ রেখে রাজনীতি করি। চুয়াডাঙ্গার কোন কুয়ার ব্যাংক, কোন বিএনপি নেতা আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ নাই। আমরা কথা বলেছি, কথা বলার জন্যই জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে এবং আমরা কথা বলবো। জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, এই গণ অভ্যুত্থান ঘটার কারণে আপনি এবং আপনার ডান হাত জনাব সালাউদ্দিন আহমেদ যথাক্রমে লন্ডন এবং শিলং থেকে বাংলাদেশে আসতে পেরেছেন। দয়া করে ইতিহাস বিকৃতি করবেন না। শিলং থেকে গণ অভ্যুত্থান হয় নাই, লন্ডন থেকে গণ অভ্যুত্থান হয় নাই। এই গণ অভ্যুত্থান হওয়ার কারণে আপনারা শিলং এবং লন্ডন থেকে বাংলাদেশে আসতে পেরেছেন। বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছে। এই ছাত্র জনতাকে ভয় দেখায় লাভ নাই এবং ফাঁকা মাঠ পেয়েছেন এরকম মনে করে কোনো লাভ নাই। একের পর এক ফাউল করে যাচ্ছেন, একের পর এক অফসাইডে গোল দিয়ে যাচ্ছেন। কিন্তু যদি মনে করেন আমরা মুখ বুঝে সহ্য করব, সেই দিন কিন্তু চলে গেছে। কাজে আপনাকে গণভোট বাস্তবায়ন করতে হবে। এখানে যে জনগণ উপস্থিত আছেন আপনারা সাক্ষী। গত 13ই ফেব্রুয়ারি আপনারা 2টা ভোট দিয়েছিলেন, একটা ছিল গণভোট আরেকটা ছিল সরকার গঠনের ভোট। একটা ছিল লাল ব্যালট আরেকটা ছিল সাদা ব্যালট। সাদা ব্যালটে মার্কায় ভোট দিয়েছেন, লাল ব্যালটে আপনারা গণভোটে ভোট দিয়েছেন। সাদা ব্যালটে ভোটের ওই ফলাফল হিসেবে সরকার হয়েছে, সংসদ হয়েছে, বিরোধী দল হয়েছে। আমাদের দলের 8 এমপির মধ্যে 4 এমপি নিয়ে আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। সবই ঠিক আছে, কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় ওই যে আরেকটা লাল ব্যালট, ওই লাল ব্যালটে আপনারা কি ভোট দিয়েছিলেন? আপনারা সবাই হ্যাঁ ভোট দিয়েছিলেন। বাংলাদেশের জনগণ সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল। এই চুয়াডাঙ্গার দেয়ালে দেয়ালে সংস্কারের আকাঙ্ক্ষা লেখা রয়ে গেছে। আজকে আমরা দুপুরবেলা এক শহীদ পরিবারের সাথে দেখা করেছি, কবর জিয়ারত করেছি। শহীদ শাহরিয়ার শুভ, যাকে মিরপুরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই যে হত্যাকাণ্ড, এটার বিচার করার জন্য এবং বাংলাদেশকে পরিবর্তন করার জন্য যত অবৈধ কারা কানুন আছে সে আইনগুলো বাতিল করার জন্য এদেশের জনগণ গণভোটে ভোট দিয়েছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে যেহেতু তারা জানে যে আপনারা সবাই গণভোটের পক্ষে, তখন তারেক রহমান সাহেব ভান ধরে বলেছিলেন আপনারা সবাই গণভোটে হ্যাঁ ভোট দেবেন এবং আপনারা তাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন। যদি চুয়াডাঙ্গা জেলায় তাদের খুব একটা ভালো ফলাফল হয় না, কিন্তু তবু সারা বাংলাদেশে তারা জিতেছে, সরকার গঠন করেছে। সরকার গঠন করার পর এখন তারা বলছে গণভোট অবৈধ। দয়া করে নিজেদের ইতিহাসের দিকে তাকান। গণভোট যদি অবৈধ হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করার পরে যে দল গঠন করেছিলেন সে দলও অবৈধ। গণভোট হয়েছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট দিয়েছিলেন, মুরব্বীদের মনে আছে। বেগম খালেদা জিয়া গণভোট দিয়েছিলেন, মুরব্বীদের মনে আছে। এবং আজকে তরুণ প্রজন্ম, জেনজি প্রজন্ম সাক্ষী। জনাব তারেক রহমান এক তাদের সন্তান হিসেবে, 2 জিয়ার সন্তান হিসেবে গণভোটের সাথে প্রতারণা করে যাচ্ছেন। তাদের কারণে প্রতারণা করছেন, তার আশেপাশে কিছু ভারতীয় দালাল পরিবেষ্টিত হয়ে তিনি আছেন, যারা তাকে 24 ঘন্টা কুমন্ত্রণা দিচ্ছে, গণভোটের বিরুদ্ধে বোঝাচ্ছে এবং এই কারণে তিনি মিষ্টি মিষ্টি হাসেন, কিন্তু গণভোটের সাথে তিনি কিন্তু প্রতারণা করেন।
আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, বিরোধী দল আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে, কিন্তু আমাদের এটাকে সাদা খাতায় দস্তখত মনে করবেন না, ব্ল্যাঙ্ক চেক মনে করবেন না। আমরা আপনাকে ততক্ষণ সহযোগিতা করব যতক্ষণ আপনি বাংলাদেশের জনগণের সাথে আছেন, যতক্ষণ আপনি বাংলাদেশের জনগণের সাথে আছেন বিরোধী দল আপনার সাথে আছে, কিন্তু যখন আপনি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যাবেন আমরা আপনার বিরুদ্ধে যাব। ইতিমধ্যে আপনারা আগামী নির্বাচন কার্যকরী করার জন্য দলীয় ব্যক্তিকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় নির্বাচন কমিশনে বসিয়েছেন। ভাবছেন যে আওয়ামী লীগের মতো রাতের নির্বাচন করতে পারবেন, দামি নির্বাচন করতে পারবেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করতে পারবেন। এই ইতিবাচক দয়া করে দেখা বন্ধ করে দেন। দয়া করে নির্বাচন কমিশনকে দলীয় কমিশন বানানো বন্ধ করে দেন এবং আগামী নির্বাচনকে যদি এখন থেকে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার নীল নকশা করতে থাকেন তাহলে যথাসময়ে বাংলাদেশের জনগণ কড়া জবাব দেবে। আওয়ামী লীগের দিল্লি আছে, আপনাদের জন্য কোনো দিল্লি, কোনো লন্ডন, কোনো ওয়াশিংটন, কোনো রাশিয়া, কোনো কিছু নাই। এই দেশে আপনাদের ভবিষ্যৎ। কাজেই জনগণের যেটা ম্যান্ডেট সেই ম্যান্ডেট আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমি পরিশেষে শুধু একটা কথা বলবো, জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ভালোবাসার কাঙাল। আমরা আপনাদের ভালোবাসার কাঙাল। আপনারা আমাদেরকে বুক ভরা ভালোবাসা দেবেন এবং দুই হাত তুলে দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি। এবং ইনশাআল্লাহ আপনারা জানেন বিএনপি ক্ষমতায় আসলে কানসার ঘটে, ফুলবাড়িয়া ঘটে, শরীর আক্রা ঘটে এবং তাদের এক এমপির নাম হয়ে গেছিল দৌড় সালাউদ্দিন। এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার কথা বলি নাই। আরেক এমপি ছিলেন ওই যাত্রাবাড়িতে, তার নাম হয়ে গেছিল দৌড় সালাউদ্দিন, কারণ তিনি জনগণের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এখনো যদি বিএনপি নিজেকে দৌড় বিএনপিতে পরিণত করতে না চায় তাহলে জনগণের রায় বাস্তবায়ন করতে হবে, জনগণের অধীনে থেকে রাজনীতি করতে হবে। আমাদের সাথে কোন ধরনের ছল চাকরি করলে আমরা কিন্তু তা মেনে নেব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রতিবাদী কণ্ঠস্বর মহিউদ্দিন রনি, কেন্দ্রীয় সদস্য। ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংগ্রামী চুয়াডাঙ্গাবাসী, কথা সব এক। আমরা আপনাদের মাথায় গণভোট জিনিসটা ঢুকাই দিতে চাই। গণভোটের পরে আমরা যা চেয়েছি, আমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখেছি, যে পরিবর্তনের স্বপ্ন দেখেছি, সেই পরিবর্তনকে আমরা এখনো পেয়েছি। ভাইয়েরা, মায়েরা, বোনেরা আছেন এখানে, সেই পরিবর্তন আমরা এখনো পেয়েছি। তাহলে আমরা যে গণভোটটা দিলাম, এই গণভোটে আমরা হায়ের পক্ষে রায় দিয়েছিলাম না? আপনারা কি ভোট দিয়েছিলেন? এই যে আমরা হায়ের পক্ষে রায় দিলাম, তারপরে বাংলাদেশে গণভোট নিয়ে কি পরিবর্তন আসলো? জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী সমাবেশে জনগণকে গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে বলেছিলেন। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? তাহলে উনি যদি গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে বলেন এবং 70% জনগণ, বাংলাদেশের জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেই রায়কে উপেক্ষা করে জনাব তারেক রহমান কোন ধরনের বাংলাদেশ পরিচালনা করতে চান? আমরা কি সেই বাংলাদেশ চাই? গণভোটের রায় উপেক্ষা করার কোন বাংলাদেশ চাই আমরা? এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। বরং গণভোটের ফলে আমরা যে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছি, রায় দিয়েছি, সেই পরিবর্তিত বাংলাদেশের জন্য আমরা লড়াইটাকে জুড়ে করেছি। সেই বাংলাদেশ গড়ার জন্যই আমরা এই সরকারকে চাপ দিব, প্রেশার ক্রিয়েট করবো এবং সরকার যদি ভালো হয় জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারে তাহলে খারাপ কি হয় জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা দেখেছি। এই সরকারকে স্পষ্ট বুঝতে হবে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে ছত্রছায়াই করে কিংবা গণভোটের সাথে তামাশা প্রতারণা করে আমাদের আশা আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যাবে না। বরং বাংলাদেশের জনগণের রাজপথে যে রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে তাড়িয়ে যেতে বাধ্য করেছে, হাসিনার জানের ভয়ে তল্পিকল্পা সহ আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সহ দিল্লিতে পালিয়েছে। সুতরাং এইরকম কোন পরিণতি কারো হোক, এইটা আমরা চাই না। বরং আমরা চাই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসাথে লড়েছি, একসাথেই বাংলাদেশ গড়ব। সুতরাং বাংলাদেশ করতে গেলে পরে গণভোটে আমরা যে রায় দিয়েছি সেই রায় অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। আপনারা কি বলেন? অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই সরকার, জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান চুয়াডাঙ্গায় এসে দেখুন, চুয়াডাঙ্গার জনগণের ভাষা দেখুন। চুয়াডাঙ্গার জনগণ যে গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেই গণভোটের রায় বাস্তবায়ন না করলে পরে জনগণ দাঁত ভাঙা জবাব দেবে।
একই সাথে আমরা বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, এই সরকার যে জুলাই গণ অভ্যুত্থানের ফলে এসেছিল, জুলাই গণ অভ্যুত্থানে শুরু হয়েছিল কোটা না মেধা, মেধা মেধা স্লোগান দিয়ে বাংলাদেশের তরুণ মেধাবী প্রজন্মকে আমরা দেখছি কর্মসংস্থানের কোন ব্যবস্থা করে দিতে সরকার সক্ষম হচ্ছে না। আমাদের ঘরে ঘরে তরুণেরা বেকার হয়ে পড়ে রয়েছে। আমরা তরুণেরা চাকুরির জন্য কোন মন্ত্রী এমপির পিছনে ঘুরতে চাই না, তোষামতি চামচামি করতে চাই না, বরং আমাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকুরির ব্যবস্থা সরকার করতে না পারলে জনগণের প্রতিনিধিত্ব করেন এরকম দাবি করবেন না। সুতরাং আমাদের তরুণদের জন্য যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আমরা তরুণরা ঘরে বসে বেকার হয়ে সময় নষ্ট করতে চাই না, বরং দেশ বারবার কাজে রাখতে চাই। এই রাষ্ট্রকে আমাদের তরুণদের ইচ্ছা আকাঙ্ক্ষা বুঝে প্রত্যেকের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতে হবে। একই সাথে বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশে নানাবিধ সমস্যার মধ্যে একটি বড় সমস্যা আমরা দেখছি। পার্শ্ববর্তী রাষ্ট্র দিল্লির সরকার বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানকে মেনে নিতে পারে নাই, কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনপ্রিয় স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানের মধ্য দিয়ে আমরা স্পষ্ট বলেছি বাংলাদেশের সিদ্ধান্ত দিল্লিতে হবে না, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে। সুতরাং এই সরকারকে বুঝতে হবে এবং দিল্লির সরকারকে বুঝতে হবে, পুশিন করে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে চিরমিনি খেলা খেললে আমরাও মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো না, বরং আমাদের বুকগুলো প্রস্তুত আছে। ওই গুলিগুলো দিয়ে আমাদেরকে ভয় দেখাতে পারবেন না। আমাদের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে আমার সীমানার ভাই বোনেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ইন্ডিয়ার বাহিনীর সামনে দাঁড়িয়ে গেছে। যেমন আমরা বাংলাদেশের জনগণ আমাদের সীমান্ত রক্ষায়, সার্বভৌমত্ব রক্ষায় আমরা একসাথে লড়তে প্রস্তুত। আপনারা প্রস্তুত আছেন না? আছেন ভাইরা? কারণ এটা আমাদের সার্বভৌমত্বের লড়াই। আমরা আশা করব দিল্লির সরকার আমাদের সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে বুঝবেন। সার্বভৌমত্ব নিয়ে কোন ছেলেমেয়ে খেলা বাংলাদেশের কোন তরুণ মুক্তিকামী সাধারণ ছাত্র জনতা কখনোই মেনে নেবে না। সুতরাং আমি স্পষ্টত এই কথাগুলো বলে শেষ করতে চাই, জনাব তারেক রহমান, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাকে হত্যা করে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না, বরং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার সাথে সমন্বয় করে নতুন বাংলাদেশ এবং পরিবর্তন সংস্কারের পথে যাত্রা করেই আপনাকে বাংলাদেশ চালাতে হবে। এবং সেই বাংলাদেশ চালাতে গেলে পরে এইখানকার মা বোন, রিক্সা চালক, শ্রমিক, দোকানদার, ব্যবসায়ী, তরুণ, ছাত্র সমাজ, বৃদ্ধ সহ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের আশা আকাঙ্ক্ষার ভাষা বুঝে বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই রাষ্ট্র পরিচালনায় আমরা একসাথে এই নির্মাণে অংশীদার হতে চাই, রাষ্ট্রকে করতে চাই। এই রাষ্ট্র করায় এই জনগণ ছাড়া, এই তারুণ্যের অহংকার ছাড়া এবং এই বৃদ্ধ সমাজের অভিজ্ঞতা ছাড়া, মা বোনের দোয়া ছাড়া কোন রাষ্ট্র আপনারা পরিচালনা করতে পারবেন না। সুতরাং রাষ্ট্র নির্মাণে আমরা একসাথে কাজ করতে চাই। এই কাজের ভাষা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা আছেন তো এই লড়াই? ইনশাআল্লাহ এটা বাংলাদেশ সরকারের লড়াই। বারবার বলি, এটা এনসিপির লড়াই না, এটা কোন তরুণ ছাত্র নেতৃত্বের লড়াই না, এটা আমার আপনার আমাদের লড়াই। এটা বাংলাদেশ সরকারের লড়াই। বাংলাদেশ গড়ার লড়াইয়ে গুম, খুন, জেল, জুলুম, হত্যাকে আমরা মুখোমুখি হয়ে এই সব জিনিসকে ভ্রমণী করেছি, উপেক্ষা করেছি। সুতরাং কোন ভয় ভীতি হুমকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। আপনারা এই লড়াই আছেন তো? ইনশাআল্লাহ আছেন? ইনশাআল্লাহ। আমি সব জায়গায় এটা বলে শেষ করছি, এখানে শেষ করছি। আমরা স্লোগান দিয়েছিলাম, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে বাংলাদেশ। আপনারা ভয় পাবেন না, রুখে দাঁড়াবেন। ভয় পাবেন না, রুখে দাঁড়াবেন। রুখে দাঁড়ানোর নাম বাংলাদেশ, আর আমরা বাংলাদেশ হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনকিলাব, 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 ইনকিলাব। ও দিল্লির না ঢাকা, দিল্লির না ঢাকা। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের ক্যাপ্টেন খ্যাত জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
এপ্রিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চৌডাঙ্গাবাসী, গত বছর জুলাই পদযাত্রায় এখানে এসেছিলাম। এবার যখন জুলাইয়ের পদযাত্রায় গণভোটের বাস্তবায়নের জন্য আজকে আপনাদের দরবারে এসে হাজির হয়েছে, ঠিক এই সময় বাংলাদেশে একটি নির্বাচিত সরকার এসছে। প্রথমত আমরা অন্যান্য সময় দেখেছি 2014, 2018, 2024 সালে নির্বাচন হওয়ার আগে নির্বাচনের ফলাফল বা ভোট চুরি করা হতো। 2014 সালে আমরা দেখেছি বিনা ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 18 সালে মিডনাইট ইলেকশন সংগঠিত হয়েছে। কবর থেকে মানুষ এসে গিয়ে ভোট দিয়ে গিয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়েছে। 2024 সালে আমরা দেখেছি আমিরামি নির্বাচন হয়েছে। 2026 সালের যে নির্বাচনটি হলো সেই নির্বাচনে ভোট চুরি হয়েছে, তবে সেটা ফলাফলের পরে। অন্যান্য সরকার ভোট চুরি করত, এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে। আপনারা দেখেছেন 70% মানুষ গণভোটে এর পক্ষে ভোট দিয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে জনগণের ভোট পাওয়ার জন্য। আজকে জনগণ যখন ভোট দিয়েছে, ঠিক সেই সময় ওনারা সংসদে দাঁড়িয়ে বলছেন আমরা ভোটের স্বার্থে আমরা গণভোটের পক্ষে ছিলাম, আমাদের সাথে সরাসরি প্রতারণা করেছে। প্রিয় চৌডাঙ্গাবাসী, নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি দলীয়করণ। ব্যাংকগুলোকে কিভাবে দখল করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গার্মেন্টস এর মালিক নিয়ে এসে গভর্নর বানানো হয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করা হয়েছে। একই কায়দায় গত পরশুদিন 12টা প্রতিষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিএনপি ধারণ করে না, সবার আগে হচ্ছে রাজনৈতিক দল। সবার আগে বাংলাদেশ স্লোগানের ভিতরে সবার আগে শুধুমাত্র দলীয়করণ। প্রিয় চৌডাঙ্গাবাসী, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার আমার ভোটের অধিকার হরণ করেছে। ঠিক একই কায়দায় এই তারেক রহমান সরকার, বিএনপি সরকার ভোট ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা এখন থেকেই করা শুরু করেছে। সেটির অংশ হিসেবে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে গত কিছুদিন আগে একজন এডিশনাল সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মানছি এই এডিশনাল সেক্রেটারি 2018 সালে নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, বঞ্চিত ছিলেন, এই বিষয়গুলো আমরা মেনে নিচ্ছি। কিন্তু 18 পরবর্তী সময়ে উনি বিএনপির দলীয় কর্মী হিসেবে কাজ করেছে। ওনাকে নিয়ে এসে 2026 সালে নির্বাচন কমিশন এখন এডিশনাল সেক্রেটারি হিসেবে বিএনপি সরকার নিয়োগ দিয়েছেন। বিএনপি সরকার মনে করেছেন আমরা আমাদের কৌশলটা বুঝি না, এখন এডিশনাল সেক্রেটারি বানাবেন, 3 বছর পরে সেক্রেটারি বানাবেন এবং এই এডিশনাল সেক্রেটারির পিন উনি হচ্ছে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো পরিচালনার দায়িত্ব থাকবেন। একজন বিএনপির পদধারী নেতা যখন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়, এর থেকে বড় নির্লজ্জতার উদাহরণ বাংলাদেশ আর হতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে বিএনপি প্রতারণা করছে। বিএনপি আমার পুলিশ ভাইদের সাথে প্রতারণা করেছে। আপনারা দেখেছেন অভ্যুত্থানের পরে আমার পুলিশ ভাইয়েরা সর্বপ্রথম তাদের সংস্কারের আলাপ নিয়ে এসেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার ক্ষমতায় এসে এই পুলিশ সংস্কারের আলাপ বাদ দিয়ে দিয়েছে। এই পুলিশকে আবার বেঞ্জির বানাতে চায়, এই পুলিশকে আবার বিপ্লব বানাতে চায়, টিভি হারুন বানাতে চায়। কিন্তু বাংলার জনগণের সাথে থাকতে আমার পুলিশ ভাইদেরকে আমরা দলীয় হতে দিব না। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনাদেরকে মনে রাখতে হবে আপনি বিএনপির নয়, আপনি জামাতের নয়, আপনি এনসিপির নয়। এই পোশাকটা
যেটা আপনারা করেছেন সেটা বাংলাদেশের 16 কোটি মানুষের 20 কোটি মানুষের ট্যাক্সের টাকা। প্রিয় পুলিশ ভাইরা, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করার পরে পুলিশকে কিভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। জনগণের বিরুদ্ধে ব্যবহার করে পুলিশকে সাক্ষী রেখে ভোট চুরি করা হয়েছে, প্রশাসনকে সাক্ষী রেখে ভোট চুরি করা হয়েছে। মনে রাখবেন, সবাই কিন্তু বেনজির হয় নাই, সবাই কিন্তু ডিবি হাদুর হইতে পারে নাই, সবাইকে ভারত নেয় নাই, সবাই দুবাই যাইতে পারে নাই। আপনার খবর কিন্তু বাংলাদেশের মধ্যেই হবে। সুতরাং জনগণের বিপক্ষে দাঁড়াতে হলে, আপনার সন্তানের বিপক্ষে দাঁড়াতে হলে আপনারা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করেন। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা আমাদেরই চাচা ভাতিজা, আমাদেরই ভাই, আমরা আপনাদেরই সন্তান। সুতরাং আওয়ামী লীগ সরকার যেভাবে আপনাদেরকে ব্যবহার করেছে, আপনাদের আল্লাহর দোহাই এবং এই জনতাকে সাক্ষী রেখে বলছি, প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা আর কোন রাজনৈতিক দলের দাবেদার হয়েন না। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে সাক্ষী রেখে আওয়ামী লীগ সরকার অপরাধগুলো করেছে, ঠিক একইভাবে আপনাদেরকে সাক্ষী রেখে বিএনপি সরকার বিভিন্নভাবে অপরাধ কার্যক্রম পরিচালনা করছে। আমরা জানি আপনারা কথা বলতে চান, আপনারা সৎ থাকতে চান, স্বচ্ছ থাকতে চান, কিন্তু বিভিন্ন মিডিয়া গ্রুপ, বসুন্ধরার মতো মিডিয়া গ্রুপ সহ অন্যান্য মিডিয়া গ্রুপ আপনাদেরকে স্বাধীন হতে দেয় না। এই মিডিয়া গ্রুপগুলো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, কিন্তু আমাদের এই সাংবাদিক ভাইদেরকে 5,000 টাকা 10,000 টাকা পর্যন্ত বেতন দেয়। প্রিয় মিডিয়া ভাইরা, এই দেশটা আপনাদের ছাড়া চলা সম্ভব না। মিডিয়া কমিশনের কথা, স্বাধীন মিডিয়া কমিশনের কথা কিন্তু আমরা বলেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি মিডিয়াকে কুক্ষিগত করার জন্য বিএনপি এই স্বাধীন মিডিয়া কমিশন নিচে জায়গা ছিল। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা দেখেছেন বিএনপি সরকার আরেকটা অপকর্ম করেছে। জনগণের ভোটে জনগণ যাদেরকে রেড কার্ড দেখিয়েছে, জনগণ ভোটে যাদেরকে পরাজিত করেছে, এই বিএনপি সরকার ক্ষমতায় এসে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রশাসক পদে বসাচ্ছে এবং তারা প্রশাসক পদে বসে তারা বিএনপির এই দলীয় পরিচয়কে ব্যবহার করে মাদক ব্যবসা, টেন্ডারবাজি এবং চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে। জনগণ যাদেরকে রেড কার্ড দিয়েছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে, দলীয়ভাবে নির্বাচিত প্রতিনিধির উপরে এভাবে অনির্বাচিতদেরকে চাপিয়ে দেওয়া যায় না। আপনারা দেখেছেন এই চুয়াডাঙ্গাতেও একজন অনির্বাচিত জনগণ যাকে 60,000 ভোটে পরাজিত করেছে, বিএনপি সরকার ক্ষমতায় এসে তাকে একজন নির্বাচিত প্রতিনিধির উপরে তাকে বসিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য লজ্জার। আর মানুষই তো আপনাকে প্রত্যাখ্যান করেছে, 60,000 ভোটে প্রত্যাখ্যান করেছে। বিএনপি সরকার নির্বাচনের আগে বলেছিল 1 কোটি কর্মসংস্থান নাকি 1.5 বছরে করবে। 1 কোটি কর্মসংস্থান। আপনারা কয়টা কর্মসংস্থান পাইছেন? কয়টা পাইছেন? আমার মামুন কি কোন কর্মসংস্থান পাইছে? তরুণরা কোন কর্মসংস্থান পাইছে? এই বিএনপি সরকার কর্মসংস্থানের পরিবর্তে মাদককে উন্মুক্ত করে দিয়ে এই তরুণ প্রজন্মকে ব্যস্ত রেখেছে। এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, ওনার যে অঞ্চলটা রয়েছে এটা মাদকের কারখানায় পরিণত হয়েছে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, যেহেতু আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সেক্রেটারি আজকে উপস্থিত হয়েছেন, আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। উনি ওনার প্রয়োজনীয় দিক নির্দেশনা সহ অন্যান্য বিষয়ে আমাদেরকে বলবেন। দিন শেষে আজকে আমরা আপনাদের কাছে এসেছি আমাদের জন্য সাহায্য চাওয়ার জন্য। আমরা ক্যান্টনমেন্ট থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল নয়, ব্যবসায়ীদের নিয়ে গড়ে ওঠা কোনো রাজনৈতিক দল নয়। ক্ষমতায় থেকে ক্ষমতাকে ব্যবহার করে ক্যান্টনমেন্ট থেকে আমি রাজনৈতিক দল গঠন করা হয় নাই। আমাদের যেহেতু জনতাকে নিয়ে আমাদেরকে সাথে চলতে হবে, সুতরাং আমার এই রাজনৈতিক দলটার একমাত্র ওনারশিপ হচ্ছে এই জনতা। এই রাজনৈতিক দলের কোন ওনারশিপ কোন পরিবারের কাছে নেই।
এই রাজনৈতিক দলের ওনারশিপ কোন নির্দিষ্ট ব্যক্তির কাছে নয়, নির্দিষ্ট কোন কোম্পানির কাছে নয়। এনসিপির একমাত্র ওনার হচ্ছে বাংলাদেশের জনগণ। সুতরাং আজকে আপনারা যারা রয়েছেন, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, বেকার ভাই, যারা স্বপ্ন নিয়ে দিন চলছেন, আমার তরুণরা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছেন, যে ভাইকে এনসিপি করেন না কিন্তু রিক্সা থামিয়ে আমাদেরকে দেখছেন, যে রিক্সাওয়ালা ভাই 500 টাকা ইনকাম করলে 100 টাকা বিএনপির ছাত্রদল যুবদলের চারবাজরা ধরে নিয়ে যায়। আমরা আপনাদেরকে বলছি, আমাদেরকে আপনারা সহায়তা করেন। আমরা আপনাদের সহায়তা নিয়ে বড় হতে চাই। আমরা চাই এই যে বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমাদের তরুণ প্রজন্মের নেতৃত্বকে, নতুন নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে। সেটির অংশ হিসেবে আমরা এই পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনে, উপজেলা নির্বাচনে আমরা আমাদের প্রার্থী হিসেবে, আপনারা আগে ছিলেন, ওনার নাম কি, এই বিপ্লব ভাইকে আমরা উপজেলার প্রার্থী হিসেবে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি। আমরা চাই চাঁদাবাজদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। উনি চাইলেই পারতেন এখন সরকার দল করতে, পারতেন না? সরকার দলের সুবিধা বেশি নাকি আমাদের দলের সুবিধা বেশি? সরকারি দলে পুলিশের গাড়িটা সামনে থাকে আর আমাদের পুলিশের গাড়িটা পিছনে থাকে, আর আমরা জোরের উপরে থাকি। সরকারি দলের সুবিধা বেশি না বিরোধী দলের সুবিধা বেশি? এই সরকারি দলের সুসময়ে উনি এসে এই সত্যের জায়গাটা উনি বেছে নিয়েছেন। উনার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, এই চুয়াডাঙ্গাবাসীকে নিতে হবে। এবং চুয়াডাঙ্গার প্রশাসন, ডিসি যিনি আছেন, আপনাদের যে দলীয় লেজুর বৃত্তির আপনারা যে উদাহরণ তৈরি করে যাচ্ছেন, এগুলো টেক্সট বুক এক্সাম্পল হিসেবে থাকবে। আপনারা তো ডিসি, জনগণের ডিসি হইতে পারছেন না, চুয়াডাঙ্গার ডিসি, আপনি হচ্ছেন বিএনপির ডিসি। আপনারা বিএনপির ডিসিতে পরিণত হয়েছেন। মনে রাখবেন, সিজন সবসময় একরকম যায় না। ডিসি জনতার হইতে হবে, মাথায় রাখতে হবে। আপনি শুধু বিএনপির ডিসি না, আপনি জামাতের ডিসি না, এনসিপির ডিসি না। সরকারের পক্ষ হয়ে জনগণের হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য জনতার বেতন দিয়ে আপনাকে এখানে চাকরি দেওয়া হয়েছে। সেজন্য এরকম আওয়ামী লীগের অনেক ডিসি ছিল, এখন সচিবালয়ে বিভিন্ন ডেস্কের মধ্যে চিপায় চাপায় পালায় বেড়ায়। সুতরাং আপনারা যেভাবে লেজুর বৃত্তি, যেভাবে দলদাসে পরিণত হয়েছেন, এই বিষয় কিন্তু বাংলাদেশের জনগণ, চুয়াডাঙ্গাবাসী কিন্তু বলে দেখছে। সুতরাং এই ডিসি, চুয়াডাঙ্গার যিনি ডিসি আছেন, আমরা বিশ্বাস করতে চাই পেশাদারিত্বের সাথে আপনার যে দায়িত্ব, সকল দলের সাথে, সকল মতের সাথে আপনি সেই পেশাদারিত্বের পরিচয় দিবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। একই সাথে সাথে আমাদের বিপ্লব ভাইয়ের দায়িত্ব আপনাদেরকে দিয়ে পরবর্তীতে বাংলাদেশের স্বপ্ন নিয়ে, যে বাংলাদেশ আমাদেরকে আপনাদেরকে নিয়ে গড়তে হবে, সেই বাংলাদেশের অঙ্গীকার আপনাদের সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে বৈষম্যহীন বাংলাদেশে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা এনসিপির সদস্য সচিব। ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন পুরো বাংলাদেশের ভাষা বিখ্যাত জনাব আক্তার হোসেন এমপি, সদস্য সচিব এনসিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী চুয়াডাঙ্গাবাসী, আপনারা ভালো আছেন সবাই? সেই তপ্ত রোদের মধ্যে আপনাদেরকে সেখানে দাঁড়াতে হলো। এখন অবশ্য বৃষ্টি আসার একটা ভাব তৈরি হয়েছে, কিন্তু তারপরেও
চুয়াডাঙ্গার শত শত হাজার হাজার জনতা, আমাদের ভাই এবং বোনেরা, আপনারা যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সমাবেশে এখনো কথা শুনে যাচ্ছেন, এই কারণে আপনাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই বাংলাদেশটাকে আমরা দেখে আসছি সেই সুদূর অতীত থেকে, এবং আমাদের উপর দিয়ে একটা জুলুমের কাল গেছে, এমন একটা জুলুমের কাল আমরা কোনো কথা বলতে পারি নাই। কেউ যদি কথা বলতো তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দিয়ে জেলখানায় নিয়ে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর তাকে বন্দী করে রাখতো। এমন একটা দুঃশাসন তৈরি করেছিল আওয়ামী লীগ। সেই দুঃশাসনে বাংলাদেশের না বিশ্বাস হয়েছিল, বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হচ্ছিল। তারা বলছিল ভারতকে যা দিয়েছে ভারত সেটা জীবন মনে রাখবে। এই বাংলাদেশটাকে বিক্রি করার নির্দেশনা তারা প্রস্তুত করেছিল। এই বাংলাদেশের পক্ষে যারা কথা বলতো তাদেরকে ধরে নিয়ে গিয়ে আয়না ঘরে বন্দী করে রাখতো। এমন ধরনের একটা কঠিন জুলুমের সময় এই বাংলাদেশের মানুষকে অতিক্রম করতে হয়েছে। তারপরে এসেছে 24-এর অভ্যুত্থান। সেই বিপ্লবে বাংলাদেশের লাখো কোটি জনতা তারা অংশগ্রহণ করেছিল এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য। আপনাদের চুয়াডাঙ্গার শাহরিয়ার সভায় জীবন দিয়েছিল, আরো অসংখ্য মানুষ আহত হয়েছিল, অসংখ্য মানুষ এখনো ভালো করে হাঁটতে পারে না, অসংখ্য মানুষ দুই চোখে দেখতে পারে না। অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশের কথা আপনাদের পাশেই দেখছেন, 34 জুলাইয়ের স্তম্ভ সেখানে গাঁথাই করা আছে। এই স্তম্ভটা যখন দেখে আওয়ামী লীগের মাথা গরম হয়ে যায়। এই স্তম্ভটার তো কোনো জীবন নাই, কিন্তু এই স্তম্ভটা বিভিন্ন জায়গায় ওরা আগুন ধরা দেয়। কারণ এই স্তম্ভটার মধ্যে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো বলছে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সিংহাসনে আগুন ধরিয়ে দিয়েছিল। বাংলাদেশের মানুষরা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। এই বাংলাদেশ আমরা 24-এর অভ্যুত্থানের আগে প্রত্যেকটা দলের কাছে আমরা শুনেছি যে রাষ্ট্র কাঠামোতে সংস্কার প্রয়োজন। বাংলাদেশটাকে যদি সামনের দিকে অগ্রসর করতে হয় অবশ্যই রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোতে সংবিধানে এবং প্রশাসনের সংস্কার শুদ্ধি করতে হবে। এটাই ছিল তখন সকল দলের কথা। এটা শুধুমাত্র কিছু গোষ্ঠীগত সুশীল সমাজের বক্তব্য ছিল না, বিএনপি নিজেই 31 দফা দিয়েছিল। সেই 31 দফার মধ্যে তারা বলেছিল সাংবিধানিক সংবিধিবদ্ধ যতগুলো সংস্থা এবং প্রতিষ্ঠান আছে সেখানে নিয়োগ দেওয়ার সময় দেবে, নিরপেক্ষভাবে নিয়োগ দেবে, সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে ভেটিং করে নিয়োগ দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 3 দিন হলো বাংলাদেশের 12টা সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানে তারা নিয়োগ দিয়েছে নিজেদের দলের নেতা এবং কর্মীদেরকে। তারা নেতা এবং কর্মীদেরকে নিয়োগ দিয়েছে, ডিসিকে নিয়োগ দিয়েছে, বইএসএল নিয়োগ দিয়েছে, বনশিল্প কর্পোরেশনে নিয়োগ দিয়েছে, তারা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নিয়োগ দিয়েছে। যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয় ভাবে দখল করার ফোন দিয়েছে বিএনপি সরকার। ভাইরা আমার, সিটি কর্পোরেশনে বিএনপির দলীয় প্রশাসক, জেলা পরিষদে বিএনপির দলীয় প্রশাসক, ইউনিয়ন পরিষদেও বিএনপি দলীয় প্রশাসক দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপির লোক, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বিএনপির লোক। এইভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দখল করা হয় তাহলে এটার সবার আগে বাংলাদেশ থাকে না, এটা হয়ে যায় সবার আগে বিএনপি। ভাইরা আমার, আমরা এখান থেকে মুক্তি চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম বাংলাদেশে এমন ভাবে নির্বাচন হবে যে নির্বাচনের কোন কার্যকর সুযোগ থাকবে না। নির্বাচন কমিশন কোন হুদা কমিশন হবে না। নির্বাচন কমিশন জনগণের হয়ে কাজ করবে, নিরপেক্ষতা নিশ্চিত করবে, বাংলাদেশের মানুষকে তারা অতীতের অন্ধকারে আর ঠেলে দেবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়
এই নির্বাচন কমিশনে বিএনপি তাদের একজন দলীয় কর্মীকে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। স্পষ্টতই বোঝা যায় সামনে স্থানীয় সরকার নির্বাচন, সেই স্থানীয় সরকার নির্বাচনে এবং সামনের জাতীয় নির্বাচনে তারা যাতে কারচুপি করতে পারে, নির্বাচন কমিশনকে দলীয় ভাবে ব্যবহার করতে পারে, সে কারণে দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনে বিএনপি নিয়োগ দিয়েছে। ভাইরা আমার, আমরা এমন পরিস্থিতি দেখতে চাই না। আমরা বাংলাদেশে এই কারণে এই গণভোট আমরা চাই। যদি গণভোট বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশের মানুষ একটা নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার পাবে। যদি গণভোট বাস্তবায়ন করা হয় তাহলে পিআর পদ্ধতিতে বাংলাদেশে একটা উচ্চ কক্ষ হবে। যদি গণভোট বাস্তবায়ন করা হয় তাহলে পিএসসিতে দুদকে নির্বাচন কমিশনে নিরপেক্ষ একটা বডির মাধ্যমে নিয়োগ হবে। বাংলাদেশের মানুষকে আর দলীয় পরিচয় নেতাদের কাছে গিয়ে চাকরির জন্য সুপারিশ করতে হবে না। যাদের মেধা আছে, যোগ্যতা আছে, পরীক্ষায় ভালো করেছে, তারাই পিএসসির মাধ্যমে নিয়োগ পাবে। এমন ধরনের একটা বাংলাদেশ হবে যদি গণভোট বাস্তবায়ন করা হয়। কিন্তু তারা যেহেতু বাংলাদেশটাকে করায়ত্ত করে ফেলতে চায়, এই কারণে তারা আর গণভোট বাস্তবায়ন করতে চায় না। ভাইরা আমার, আমরা জনগণের কাছে যখন যাই, জনগণ বলে আপনারা রাজনৈতিক দলগুলোই তো সিদ্ধান্ত নিলেন। সকলে মিলে ঐক্যবদ্ধ কমিশনে দিনের পরে দিন বসলেন, সবাই বসে যে সিদ্ধান্ত নিলেন, নির্বাচনের পরে বিএনপি সেই সিদ্ধান্তটা আর মানে না। তাহলে এই বিএনপি তারা তো গণভোটে হ্যাঁ কথা বলেছিল, তারা এই যে প্রতারণা করছে, সেই প্রতারণাকে কি বাংলাদেশের মানুষেরা মেনে নেবে? বাংলাদেশের মানুষ আর কোন প্রতারণাকে গ্রহণ করবে না। অতএব যদি সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে সবার প্রথম গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, বর্তমানে বাংলাদেশে যুব সমাজের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। আমাদের যুব সমাজ তারা পড়ালেখা করছে, পড়ালেখা শেষ করার পর চাকরির পরীক্ষায় বসছে, কিন্তু তাদের কর্মসংস্থান নাই। এই তো সেদিন এই যে ফ্যামিলি কার্ডের মতো কিছু দেবে তারা বসছে, সেগুলোর জন্য উপজেলায় উপজেলায় পরীক্ষা হলো। এক একটা করে পদ মাত্র 40-45 দিনের জন্য কাজের সুযোগ। সেখানে একটা করে পদের বিপরীতে 14-15-20 জন পর্যন্ত ইয়াং শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাকরির জন্য লাইন ধরেছে। বাংলাদেশের জন্য এটা একটা অশনি সংকেত। আমরা সরকারকে বলবো, বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোক না বসিয়ে বাংলাদেশের তরুণেরা চাকরি পাবে এই ধরনের সিস্টেম বাংলাদেশে প্রতিষ্ঠা করুন। আমরা তরুণদের মধ্যে হতাশাটা দেখতে চাই না। আমরা বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সামনের দিনে এই বাংলাদেশটাতে যাতে জনগণের অধিকার, মৌলিক মানবাধিকার এবং নাগরিক সেবাগুলো সঠিকভাবে জনগণের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আমরা শপথ নিয়েছি, আমরা প্রস্তুতি গ্রহণ করছি। সেই প্রস্তুতির অংশ হিসাবে এই চুয়াডাঙ্গা সদর উপজেলাতে আমাদের বিপ্লব ভাই আপনাদের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা আশা রাখি আপনারা যদি বিপ্লব ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, বিপ্লব ভাই এই সদর উপজেলাকে আপনাদের উপযোগী করে তুলবে, আপনাদের নাগরিক সমস্যাগুলো সমাধান করবে, জনগণের জন্য ভোগান্তি নিরসন করে জনগণের পক্ষের নেতা হিসেবে বিপ্লবী ভাই একটা সুন্দর চুয়াডাঙ্গা সদর উপজেলা গড়ে তুলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, সীমান্তবর্তী জেলায় আছে, আপনাদের জীবননগর দিয়ে ভারতীয় নাগরিকদেরকে পুশিং করানো হয়েছে। আমি দেখলাম আজকে মোবাইলে ভারতের অন্য প্রদেশ থেকে হিন্দি ভাষী লোকদেরকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিং করা হচ্ছে। যারা বাংলাটাও ভালো করে বলতে পারে না তাদেরকে বাংলাদেশি সাজিয়ে বাংলাদেশের পুশিং করা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত করা। বাংলাদেশের কোন মানুষ
এমন ধরনের আগ্রাসী মনোভাবকে সহ্য করবে না। যদি প্রয়োজন হয় বাংলাদেশের সীমান্ত বাহিনীর সাথে বাংলাদেশের মানুষেরা তাদের কাজ মিলিয়ে সীমান্ত পাহারায় যাবে, বাংলাদেশকে আমরা ভারতের বরায়ত্ত হতে দেব না। ভাইরা আমার, একটা নতুন দিনের স্বপ্ন আমরা দেখি। সেই নতুন দিনের স্বপ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব অল্প দিন হলো বাংলাদেশে একটা রাজনৈতিক দল তৈরি করেছে। সেই রাজনৈতিক দলের প্রতি এত মানুষের আবেগ, এত মানুষের পরামর্শ, এত মানুষের চাষা, এত মানুষের চাওয়া, এই সবগুলো চাওয়াকে পূরণ করার জন্য আমাদের এখন গ্রামে গ্রামে প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে হবে। আমরা আশা রাখতে চাই আপনাদের কাছে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, চুয়াডাঙ্গার প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির বার্তা পৌঁছে দেবেন। আমরা আশা রাখতে চাই এই বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই বাংলাদেশের নারী, পুরুষ, আরে বোলামা, তাদের সকলকে সাথে নিয়ে সকলের অধিকারকে রক্ষা করে একটা মানবিক মর্যাদা সম্পন্ন একটা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই অগ্রযাত্রায় আপনারা নিজেদেরকে সামিল করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।